আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। আপনারা আছেন সবসময় সঙ্গী হয়ে থাকেন একাত্তর সংযোগে, আমরা জানি। এবং আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, নারায়ণগঞ্জের 7 খুন যে নির্মম হত্যাকাণ্ড ঘটে গেছে, তাই নিয়ে নতুন করে কিন্তু আবার আলোচনার সূত্রপাত হয়েছে। বিশেষ করে তদন্ত কমিটির সামনে যখন গুরুত্বপূর্ণ দুজন মানুষকে ডাকা হলো, তারা কিন্তু ঠিক দুজনের পরস্পরের বিরুদ্ধে বলা হয়েছে তেমন নয়, কিন্তু বক্তব্যগুলো কিন্তু আমরা খেয়াল করছি নারায়ণগঞ্জের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জের মেয়র, ওনারা কিন্তু আবারও এই দায় একে অপরের ঘাড়ে খানিকটা করে চাপিয়েছেন। এবং একই সঙ্গে একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান একাত্তর জার্নাল, সেখানেও গত রাতে তারা কথা বলছিলেন এবং তারা বলছিলেন তারা পরস্পর মুখোমুখি হতে চান। সঙ্গে একজন সাংবাদিক, সাপ্তাহিক পত্রিকার গোলাম মুর্তজা, তাকেও সঙ্গী হিসেবে এই আলোচনাতে চান। সেই জন্যই আমরা তড়িঘড়ি করে এবং আমরা চাই যে খুব দ্রুত সত্য প্রকাশিত হোক। আমরা শুধু বিতর্ক করতে চাই না, আমরা চাই যে সত্যটি প্রকাশিত হোক। তাই নিয়ে আমরা আজকে এই আলোচনার সূত্রপাত করতে চাই। আপনাদেরকে জানাতে চাই আমাদের সঙ্গে আমরা পেয়েছি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতা এবং এমপি শামীম ওসমান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন সেলিনা হায়াত আইভি, মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং আওয়ামী লীগ নেত্রী। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ পর আমরা আশা করছি সাংবাদিক গোলাম মুর্তজা আমাদের সঙ্গে যোগ দেবেন। সেলিনা হায়াত আইভি, আমরা আমাদের এই আলোচনায় আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। কারণ হচ্ছে যে যেহেতু পরশুদিন আপনি ছিলেন এবং আপনি মূলত বিতর্কের সূত্রপাত করেছেন, আপনি বলেছেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গডফাদাররা জড়িত, এখনকার গডফাদাররা জড়িত। কি প্রমাণ আছে? গডফাদার বলতে আপনি কাকে বোঝাচ্ছেন এবং প্রমাণ আপনার হাতে কি আছে? গডফাদার বলতে কাকে বোঝাচ্ছে সে তো এখানে বসে আছে, তাকেই বোঝাচ্ছে। আপনার মুখ থেকে আমরা শুনি। জি, নারায়ণগঞ্জের গডফাদার একজনই, সেটাই কে শামীম ওসমান, এবং তার সৃষ্টি আরও কিছু গডফাদার। এই হত্যাকাণ্ডের সাথে যদি 7 হত্যাকাণ্ডের কথা বলতে হয়, তাহলে বলতে হবে যে হ্যাঁ, এটা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে। কিন্তু এই হত্যাকাণ্ডে র্যাবের যে কর্মকর্তারা স্বীকারোক্তি দিয়েছে, এটা সত্য। কিন্তু তাদের বিহাইন্ডে কারা, কী কারণে এই হত্যাকাণ্ডটা হলো, 7 জন হত্যাকাণ্ড করা হলো, কার সাথে নজরুলের দ্বন্দ্ব ছিল, নজরুল কে, নূর হোসেন কে? তা এখন এই যে র্যাব দ্বারা সংগঠিত হলো হত্যাকাণ্ডটি, কিন্তু র্যাবের সাথে তো নজরুলের কোনো সম্পর্ক ছিল না। তাহলে র্যাবকে কে ব্যবহার করলো, তার পিছনে কে? হ্যাঁ, আর যখন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হলো, এই প্রশ্ন উত্তর আপনার কাছেও তো বোধহয় আছে। শুনেন, তারপরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত হলো, তো কার কাছে আগে ছুটে গিয়েছিল নূর হোসেন? রাইফেল ক্লাবই ছিল। গণমাধ্যম যখন কথা বলতে চাইলো নূর হোসেনের সাথে, তাকে কথা বলতে কেন দেওয়া হলো না? গণমাধ্যমকে ফেস করলো কে? এবং নজরুলের মৃত্যুর পরও যখন সংসদ সদস্য শামীম ওসমান সাহেব এখানে যে বক্তৃতা দিলেন, তখনও উনি আবার বললেন যে নূর হোসেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আবার তারপর দিনে উনি টেলিফোনে বলতেছেন যে তুমি চলে যাও, গোর্দার সাথে যেয়ে দেখা করো। তাহলে গডফাদার বলাটা তো আমার ভুল হয়নি। আর এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকাটা আমার কথাটা বলা ভুল হয় না, এবং আমি এখান থেকে নড়িনি। হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে র্যাব, কিন্তু র্যাবকে কারা, এই যোগানদাতা কারা? আপনার প্রশ্ন এবং প্রসঙ্গ একেবারেই পরিষ্কার। আমার মনে হয় আমরা সরাসরি উত্তরই বরং যাই। আচ্ছা, যেটা সে বলেছে গডফাদার মিন করে ও শামীম ওসমান, এটা ওর মিনিংয়ের ব্যাপার। কোনো করাপ্টেড, যাকে আমি দেখি কারাপশনের একজন নায়িকা হিসাবে, তার ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে তার প্রশ্নের উত্তর আমি সরাসরি তাকে অ্যাটাক করে দিতে চাই না। এটা আমার রুচিতে বাধে। ঠিক আছে, প্রত্যেক জিনিসে একটা সৌজন্যতা, একটা ভদ্রতা, একটা কি বলে, এটাকে বলো কথা বলার স্টাইল, সব কিছুর মধ্যে একটা মানুষের ব্লাডের পরিচয় পাওয়া যায়। তো সেই হিসাবে সেইখানে যেখানে বললো সেইভাবে যে তাকে গডফাদার মিন করি, তাতে আপনি প্রশ্ন করলেন। উনি বলেছেন যে কি কি প্রমাণ আপনার কাছে আছে। আপনার প্রশ্নটা কিন্তু ছিল এইটা। উনি প্রমাণ দেননি, উনি কিছু কথা বলেছেন। প্রথম আমি ওনার বক্তব্য দিয়ে ওনাকে করি, কি বলে, খণ্ডন করি। এক, নজরুল কার লোক? নজরুল অবশ্যই শামীম ওসমানের লোক। নজরুলকে শামীম ওসমানের ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছে। নজরুল রাজনীতিতে তার থেকেও সিনিয়র, একদম গ্রাসরুট লেভেল থেকে নজরুলকে আমি ছাত্রলীগের সেক্রেটারি বানিয়ে নিয়ে এসেছি। সেই হিসাবে নজরুল অবশ্যই আমার লোক। নজরুলের পরিবারও তাই বলে, নজরুলও তাই জানতো, সবাই তা জানে। নূর হোসেন কার লোক? হ্যাঁ, নূর হোসেন আমাদের দলের লোক, কিন্তু কে কার লোক সেটা আমি হিসাব করে বের করে দিচ্ছি। নজরুল যখন কিডন্যাপড হলো, তখন আমি হলাম
উপজেলা কমপ্লেক্সে আইন শৃঙ্খলার মিটিংয়ে উইথ অল দ্য নারায়ণগঞ্জের 3 থানা ওসি ইউনো থেকে আরম্ভ করে সবাই সহ। ফাইন, ওইখানেই খবরটা আমার কাছে আসে। আমি মিটিং স্টপ করে দিই যে নজরুল কিডন্যাপ করার পরে নজরুলের ব্যাপারটা আমি অনেক আগের থেকেই জানতাম যে নজরুলকে হয়তো বা র্যাবরা তার একটা ক্ষতি করতে পারে, কারণ এই র্যাব দিয়ে কিছুদিন আগেই আমাদের পারভেজের, র্যাব দিয়ে ঠিক না, তারই বন্ধু, খুব কাছের বন্ধু সুফিয়ান, তার ছোট ভাই যে এজাহারভুক্ত আসামি, তার আপন ছোট ভাই এজাহারভুক্ত আসামি, তার মামাতো ভাই এজাহারভুক্ত আসামি, তার ভাতিজা এজাহারভুক্ত আসামি। আমরা একটু প্রসঙ্গের থেকে তারপর আবার এখানে আসি। আমি বলতেছি আপনি কিন্তু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। উনি শুনেন সঞ্চালক সাহেব, আপনাকে টাইম দিতে হবে, সবাইকে এখন যে সমানভাবে বিষয় হচ্ছে একদম ওই এজাহারভুক্ত স্পেসিফিক আসামিরা জায়গায় থাকতে হবে। ঘটনা কারণে যে বিষয়টা হচ্ছে, নূর হোসেন আমার সাথে দেখা করতে আসেনি। নজরুলের পরিবার, নজরুলের স্ত্রী, নজরুলের শ্বশুর, নজরুলের শালা, ওর পরিবারের সকল সদস্য আমি যখন রাইফেল ক্লাবে আসতে আসতেই তারা সবাই মিলে আমার ক্লাবে এসে উপস্থিত হয়েছে। সেখানে নারায়ণগঞ্জের গণ্যমান্য সাংবাদিক থেকে আরম্ভ কয়েকশো লোক উপস্থিত ছিল। থাকার পরে নজরুলের বউ এবং নজরুলের শ্বশুর দুজন আমার কাছে বারবার বলে নূর হোসেনকে খবর দেওয়ার জন্য। আমি নূর হোসেনকে ফোন করে বলি তুমি কোথায় আছো? সে বলে আমি বাসায় আছি। আমি তাকে জিজ্ঞেস করি নজরুল কোথায়? সে আমার সাথে বলে যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? দেন আই কল হিম যে তুমি যাতেই এসো। তো এসছেও, যখন এসছে তখন নজরুলের শালা, অর্থাৎ আপনি তখন জানতেন যে নূর হোসেন এই ঘটনায়, আপনি তখন আন্দাজ করেছিলেন? ঘটনা কিছুই জানি না আমি, তারা বলতেছে নূর হোসেনকে ডাকেন। তো নূর হোসেন এসছে। নূর হোসেন আসার পরে আমি বললাম যে নজরুল কি তুমি জানো কোথায়? বলছে আমি জানবো কেন ভাই? সে আমার সাথে বলছে আমি কে জানে। তখন সে একটা সময় আমার সাথে একটু মনে করেন উদ্ধত আচরণ দেখিয়েছে যে আপনি নজরুল হারিয়ে গেলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? তখন আমি তাকে বলেছি, এটা খারাপভাবেই বলেছি, একটা ধমক দিয়ে বলছি গেট আউট ফ্রম দিস রুম, আর যদি নজরুলের কোনো সমস্যা হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। সেখানে কিন্তু নূর হোসেনের নজরুলের সমস্ত পরিবারই কিন্তু ওখানে উপস্থিত। ওইখানেই বসেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছি, ওখানে বসেই আমি মাননীয় প্রধানমন্ত্রী অফিসে জানিয়েছি, ওখানে বসেই আমি র্যাবের এডিজিকে জানিয়েছি। যে কথাটি সেলিনা হায়াত আইভি বলছেন সেটি হলো যে আপনি এই গোর্দার সঙ্গে দেখা করো, এই কথাটা পরের প্রসঙ্গ, এটা শেষ করে দেন। কিন্তু আমাদের তো প্রসঙ্গ শেষ করতে পারতে হবে। গোর্দার সঙ্গে দেখা করো, এই কথাটা এখানেই আপনারা বলে আসছেন এক গেস্টের নামে, আনছেন আরেক গেস্ট, কথাও শেষ করে দিবেন না, তা তো হবে না ভাইজান। এটা খুব সেনসিটিভ। আমি তাহলে চলে যাব। সঞ্চালক সাহেব শুনেন, আমি জানতে যাচ্ছি আপনি কি ওনাকে অন্যের কথা বলে এখানে নিয়ে এসেছেন? আপনি কি আমার কথা বলেন নাই? আপনি প্রশ্ন করেছেন, আপনার বিরুদ্ধে পাল্টা আপনি কি বলছেন যে উনি আমি বলেছি আমি উনিকে বলেছি উনি যদি বলে থাকে তার কথা বলেনি আমার, তাহলে আমি ওনার সাথে বসবো না। না, উনি কিন্তু আপনার সাথে আলোচনা শুরু করেছেন। উনি আপনার সাথে আলোচনা শুরু করেছেন। উনি বলেছে যে ওনাকে একজনের কথা বলে আরেকজনকে নিয়ে এসেছেন। না, সেই একজন মিথ্যাবাদীর সাথে মিথ্যাবাদী তুমি নাকি সেই মিথ্যাবাদী অনুষ্ঠানের পরিচালককে বলো, আমাকে বলবো না। আপনার এখানে বলে গেলাম যে কিন্তু আমার মনে হয় যে কেন ওনাকে ওর সাহস নাই। মেয়রের যে ভূমিকা সেটি হচ্ছে আপনি কেন ওনাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছেন এখানে? ওনাকে মিথ্যা কথা বলে আনা হয়নি। না, তার কথা বলা হয়নি। বলা হয়েছে, আপনার কথা বলা হয়েছে। আপনি যখন রাজি হয়েছেন এরপর থেকে ওনার ফোনটি বন্ধ ছিল, জিজ্ঞেস করেন ওনাকে। আমরা অসংখ্যবার ফোন করেছি, সেই ফোনটি বন্ধ ছিল। ওনার মাইগ্রেনের ব্যথা উঠেছিল, কিছুক্ষণ আগে উনি ফোন ধরেছেন। এখানে আসা মাত্রই আমরা ওনাকে জানিয়েছি আপনি আসছেন, উনি এটা জানেন। জানার পরে আমরা বলেছি, আমার মনে হয় আপনার মনে হয় না, আপনার কি মনে হয় না যে 7 খুনের এই গুরুত্বপূর্ণ ঘটনাটি উঠে যাও, আপনি দয়া করে বসবেন? আপনার কি মনে হয় না যে 7 খুনের এই ঘটনাটি এত গুরুত্বপূর্ণ? আমার মনে হয়, বুঝতে পারছেন তো ফ্যামিলির পরিচয়। এই যে আমি এই জন্য এই ধরনের কালচারের মেয়ে, যার চাকুমারা ওয়াহেদ আলীর নাতি, তো আমার মনে হয় তুমখার মেয়ে, তো আপনার কি ওই এর জন্যই মুন্সিগঞ্জে ভেঙে গেছিল, 4 বছর 6 মাস ছিল ওখানে। এমন গুরুত্বপূর্ণ যে ওই রিনার মতো ছেলের সাথে ভেঙে গেছিল। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই তার পরিচয়। আপনি দয়া করে বসবেন, আপনি দয়া করে বসবেন। এই শাট আপ। আমার মনে হয় এই প্রসঙ্গ, এই আলোচনা জাস্ট শাট আপ। প্রথম শর্ত হচ্ছে যে আপনার যে আপনি জাস্ট শাট আপ। মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছেন। আমরা উত্তর দিলাম, মিথ্যা কথা বলি নাই, আমি বলেছি তোমার উত্তর দিয়েছি। ওর কথা বলার, আর তুমি কোন সময় আরদার এইভাবে কথা বলবা না, বেয়াদবের মতো। কিসের জন্য? জাস্ট বেয়াদব। আমার মনে হয় যে আমরা যদি সীমানা আছে, আমার মনে হয় কেউ যদি একটু আসবেন, ওনার অডিওটা একটু ঠিক করে নিতে চাই। আমি অডিওটা ঠিক করতে বলবো না, এবং আমি দুইটা কথা বলে চলে যাব। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দুইটা কথা বলে চলে যাব এখান থেকে। আমার মনে হয় কথা বলাটা বেশি জরুরি। দেন আমি আপনাকে বলতে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলেছিলাম, শেষ করেন। আচ্ছা শুনুন, আমার এটা কি শোনা যাচ্ছে? আমি যে বলতেছি শোনা যাচ্ছে? আমি সঞ্চালক সাহেব বলেছিলাম যে তার সাথে কথা বলা, তার যে কথা বলার নেচার, ওটাতে টেবিল টক হয় না।
বলেছিলাম, উঠে যাচ্ছে। আমি বলিনি মিথ্যাবাদী আপনাকে, আমার- আমি আমার বলেছি মনে হয়- আই আমার মনে হয় এম নট একটা ইনফর্ম, ছোট্ট- রাখেন, আমি বলেছিলাম আই এম নট ইনফর্মড যে তার সাথে আমাকে বসতে হবে, এবং এম আই রাইট অর রং? প্রপারলি ইনফর্ম ছিলেন না, আমি এটা properly না, কিন্তু- একেবারে inform। এই- না, কিন্তু- এই টেবিলে কিন্তু এসে সবসময়- inform হয়েছি। না, কিন্তু আপনি এই টেবিলে ইনফর্ম হয়েছি এবং তাকে চার্জ করেছি যে আপনি আমাকে বললেন না কেন, আপনি বলেছেন ভুল হয়েছে, আমি বলছি ওকে ফাইন। কিন্তু আপনার টেলিফোনটা বন্ধ ছিল, আমার টেলিফোন তো বন্ধ থাকতেই পারে, বাট বন্ধ আমাকে ছিল। যখন প্রোগ্রাম কনফার্ম করা হয়েছে জানেন যে দুপুর 3টার সময়, 71 টেলিভিশন সবসময় আমি যখন- 71 টেলিভিশনে- আপনি জানেন যে কোনো টেলিভিশন যে কোনো অনুষ্ঠান যখন হয় তখন প্রতি মুহূর্তে আমরা গেস্টকে কনফার্ম করবার চেষ্টা করি, আমরা যখন পাই তাতে তখন আমার confirm হই। কোনো আমার মনে হয় আপত্তি আমরা নাই। ছোট্ট বিরতিতে আমার যাই, তাতে আমার কোনো মনে হয় আপত্তি নেই। আমার মনে হয় একটা ছোট্ট বিরতিতে যাই আপনাদের অনুমতি কেটে নিয়ে গেল ঘটনাটা, তাহলে আর কোনো আপত্তি নেই আমার। আমরা ঘটনাটা আমি কন্টিনিউ তো করি। আমি তো জি, যে জি। কেউ আমার সামনে আসুক, আমি অলওয়েজ সত্য বলি। আমরা এবং আমরা সেদিন কথা বলতে সত্য- চাইছিলেন জি। না, হয়তো আপনি- আপনার প্রশ্নটা বলেন, আপনার প্রশ্নটা বলেন। কথাই তো তো বলতে আমার চাই কথা আমরা, হচ্ছে তাই না, আমরা কিন্তু কথা বলতে হ্যাঁ, চাই। অবশ্যই কথা আমরা বলতে চাই, তো। কিন্তু জি, অনেক ধন্যবাদ। না, আমরা যেহেতু দুজনে আমরা যেভাবে কথা বলতে চাই, উদ্ধত হবে আপনার একটা অনুষ্ঠানে। ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরবো, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকছেন। আমরা জানি আপনারা ৭১ সংযোগের সঙ্গেই আছেন এবং সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আলোচনা করছি নারায়ণগঞ্জের ৭ খুন নির্মম হত্যাকাণ্ড প্রসঙ্গ নিয়ে, এবং তাই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ হয়েছেন গোলাম মুর্তজা, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। আপনাকে স্বাগত আমাদের শোতে। আমরা কথা বলছিলাম দায়িত্ব নিয়ে, এবং আমরা প্রমাণ বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন সেলিনা হায়াত আইভি। তিনি বলেছেন যে কীভাবে নূর হোসেনের সঙ্গে সম্পর্ক, এবং তার উত্তর দিচ্ছিলেন শামীম ওসমান। এবং এই আলোচনা একটা জিনিস যদি আমরা অনিয়ারে আমরা সবাই মিলে যদি একমত হতে পারি কোনোভাবে, যে ব্যক্তি আক্রমণ না করে জনতার প্রতিনিধি আমরা প্রত্যেকে, আমরা কি আলোচনা করে, আমরা কখনো কখনো এমনও তো হয় যে আলোচনা করে আমরা সমাধান টানতেও পারি। শামীম ওসমান, আপনি কথা বলছিলেন। জি, তো যেটা সে বলেছিল এবং যেভাবে আমি ওকে উজ্জ্ব করে কথা বলতে চাই, যে কথাটা এখানে উঠেছিল জি, সেই ব্যাটাই বলতে চাই যে নূর হোসেন কে ডেকে নিয়ে এসেছিল, নূর হোসেন কার সাথে দেখা করছে, ইটস নট, এটা সত্য না, এটা মিথ্যা, চরম মিথ্যা। শ্বশুরবাড়ির রিকোয়েস্টেই নজরুলের বউ, নজরুলের শ্বশুর সবার রিকোয়েস্টে ডেকে নিয়ে আসা হয়, ওখানে থ্রেট করা হয় নূর হোসেনকে। থ্রেট করার পরে সে রাগ করে এখান থেকে চলে যায়। ওখান থেকে আমি এডিজি জিয়া সাহেব, র্যাবের সিও, ডিসি, এসপি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত আমি এটা জানাই। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আমার দায়িত্বটা কি, সবাইকে ইনফর্ম করা। আমি আধা ঘন্টার মধ্যে জানতে পারি যে র্যাব এই ঘটনার সাথে র্যাব জড়িত। কি জড়িত? উঠিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গটা। আপনি কিভাবে জানতে পারেন? রাস্তার থেকে, ওপেন রাস্তা থেকে তো হয়েছে। আমি জনপ্রতিনিধি, আমার কাছে তো সবাই আসবেই, পুলিশের কাছে যায় না, আমাকে তো বিশ্বাসটা করে, ওটা আমার নির্বাচনী এলাকা, এভরিবডি কেম টু মি। এবং আমি জানতে পারছি যে ওখান থেকে ওপেন, এটা তো এমন না যে নিরালা কোনো জঙ্গলের থেকে নিয়ে গেছে, এটা ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড, ওখান থেকে 7 জন লোককে নিয়ে যাওয়া। প্রথমে আমি 7 জনেরটা জানতাম না, আমি প্রথমে জানতাম নজরুলকে নিয়ে গেছে। আমরা নজরুলকে নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, আর বাকি নিয়ে চিন্তা করছিলাম না। যতক্ষণ পর্যন্ত আমি শুনেছি নজরুলকে নিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি খুব টেন্স ছিলাম। কিন্তু যখন শুনেছি নজরুলের সাথে আরো 5 জন, তখন কিন্তু আমি টেন্স কমে গেছে। যখন শুনেছি আরো 2 জন, 7 জন, মানে উকিল, যে আমাদের দাদা, তখন আমি কনফার্ম হয়ে গেছি যে কারোর কিছু হবে না। কারণ নজরুলকে যদি কারোর ধরার কথাও থাকে কিংবা কিছু করার কথাও থাকে, যদি সেটা যদি নির্দেশীয় হয়ে থাকে, তাহলে একজনের জন্য 7 জন মানুষের ক্ষতি হতে পারে না। বাট তারপরে আমি 1 to 1 সবকে ইনফর্ম করেছি। এখানে যে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে নূর হোসেন, র্যাব, আমি তো আজকে যেখানে গেলাম সাক্ষ্য দিতে হাইকোর্টের নির্দেশে, ওই যে গঠিত তদন্ত কমিটি, তারা কিন্তু আমাকে ধন্যবাদ দিয়েছেন। সে কি বলে এসছে তাতে কিছু এসে জানি আমার, তারা আমাকে ধন্যবাদ দিয়েছেন এই কারণে যে আপনার সাহসিকতার জন্যই প্রথম এই জিনিসটার জট খুলেছে। কারণ আমি প্রথম বলেছিলাম শস্যের ভিতরে ভূত আছে, কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 জন উপরের লেভেলকে ইনফর্ম না করেই হয়তো এই ঘটনা সংঘটিত করতে পারে। এটা কিন্তু আমার ফার্স্ট ডায়লগ ছিল, এবং এই ডায়লগের জন্য আমাকে কিন্তু অনেক পেইন পেতে হয়েছে, বিভিন্নভাবে জীবনের হুমকি এসছে। আমি যখন এই কথা বললাম, আজকে কিন্তু প্রমাণিত হয়েছে 164 হয়েছে। 164-এ র্যাবের ওই রানা, আরিফ সহ এরা সকল প্লাস আরো টোটালি 11 জন স্বীকারোক্তি দিয়েছে কিন্তু যে কিভাবে ঘটনাটা সংঘটিত হয়েছে। এটা আমি তো 164 পড়ি নাই, কিন্তু কর্মকর্তারা ব্যক্তিগত শত্রু নন। আমি তো বলি, এবং সেই কারণে প্রশ্নটি এরকম একটু দিয়ে দিই ছোট্ট করে, যে ব্যক্তিগত শত্রু তারা নন, ওই যারা খুন হয়েছেন। ফলে বলা হচ্ছে যে তৃতীয় কারো ইন্ধন এখানে আছে, তাই নিয়ে কিন্তু মূল আলোচনা। আর অনেক কিছু হতে পারে। আমি 3টা সাইড চিন্তা করি এটা নিয়ে। হ্যাঁ, তো এখানে তারা এখানে হত্যা করা হয়েছে, ঠিক আছে, তাহলে আমার কথাটা সত্য হলো,
যে যারা যদি আমার তাদের সাথে খাতিরই থাকতো তাহলে তো নিশ্চয়ই আমি তাদেরকে পিন পয়েন্ট করতাম না। পিন পয়েন্ট করে তারপর দিন, তার কয়েকটা দিন পরে পত্রিকা এসছে এই মেয়র এবং রফিউল রাব্বি এরা বলেছে র্যাব এই ঘটনা ঘটা নাই। কেন? কাকে সেভ করার জন্য? এগুলো দুই। নূর হোসেন ভালো ছেলে না খারাপ ছেলে আমিও যেমন জানি সেও তেমন জানতো। সে যদি জেনে থাকে তার কাউন্সিলর নূর হোসেন খারাপ ছেলে, নূর হোসেনকে দুইটা ইম্পর্টেন্ট কমিটি, আমার লোককে তো তার এত প্রশ্রয় দেওয়া উচিত না, স্বামী ওসমান এত বড় খারাপ লোক, হ্যাঁ তার কাছের লোককে তো প্রশ্রয় দেওয়ার কথা না। নজরুল আমার লোক না, তাহলে তো নজরুলকে প্রশ্রয় দেওয়া উচিত। কই নজরুলকে দেওয়া হয়নি, নূর হোসেনকে দেওয়া হয়েছে যার নৈতিক স্খলন নিয়ে কথা উঠেছে আজকে, এবং সেও জানে আমিও জানি। সেটা হচ্ছে তাকে দেওয়া হচ্ছে বিচার এবং সালিশ কমিটির সভাপতি করা হয়েছে। এটা সম্পূর্ণ মেয়রের এখতিয়ার। যে ওই ট্রাক স্ট্যান্ডটাকে দখল করে ওখানে এই সমস্ত অবৈধ কার্যকলাপ চালিয়েছে বলে প্রচারিত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে কিছুটা, সেই ট্রাক স্ট্যান্ডটা কিন্তু টেন্ডার হয়নি বছরের পর বছর, এবং তাকে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ কমিটির সদস্য। তার 15 দিন আগে তারই মিটিংয়ে নজরুলের সাথে তার বাকবিতণ্ড হয়েছিল একটা কাজ নিয়ে। তারই বন্ধু সুফিয়ানকে সেই কাজ দিয়ে দেওয়া হয়েছিল। কেন দিয়ে দেওয়া হয়েছিল এটা নজরুল প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার পরে সেও খেপে গেছিল, নজরুলও উত্তেজিত হয়েছিল। ইন ফেভার অফ হার নূর হোসেন এসে নজরুলকে শাসিয়েছে তখন ওই মিটিংয়ে। কিন্তু আপনি যে কোনো কাউন্সিলরকে জিজ্ঞেস করতে পারেন। আমার মনে হয় আমরা উত্তরটা নিয়ে আসি। নো প্রবলেম। প্রথমে উনি প্রসঙ্গ আমরা গোলাম মুর্তজা যাবো আমরা আপনার কাছে, যে প্রসঙ্গ একেবারে পরিষ্কার এবং এখন উল্টো, যে নূর হোসেন আপনার কাউন্সিলর এবং নজরুল কে শাসিয়ে গেছে নূর হোসেন আপনার হয়ে। আচ্ছা দুইটা কমিটির সদস্য করা হয়েছে। আপনি নূর হোসেন এবং নজরুল যে আমার কাউন্সিলর না, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? তারা নির্বাচিত হয়ে এসেছে, তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সেটা কি অস্বীকার করার মতো জিনিস? আচ্ছা, দুটা কমিটিতে নূর হোসেনকে দেওয়া হয়েছে। উনি কি জানে যে নিয়মটা কিভাবে দিতে হয়? ওনাকে কেউ বলেছে, উনি সেটা বলে যাচ্ছে। আপনার স্থানীয় সরকারগুলিতে কিছু স্থায়ী কমিটি থাকে, সেটা পৌরসভাতে আছে, সিটি কর্পোরেশন আছে। সিটি কর্পোরেশনের 22টি স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির ওপেন 36 জন কাউন্সিলরের মধ্যে কে কোন কমিটির সভাপতি হতে চায় সেইভাবে সেই পদ্ধতিতে সেকেন্ড বা থার্ড মিটিংয়েই সেটা করা হয়েছে। এখানে আমি 22টা কমিটির নিয়ে আসছি যে কারা কারা। এক মিনিট আমি কথা বলতে চাই, কিন্তু কেউ যখন কথা বলছে তখন কিন্তু আমি বলিনি কোনো কথা বলতে দিতে হবে। আপনার এই যে কমিটি করা হয়েছে ওপেন ফ্লোরে, কে কোথায় যেতে চায় সেভাবে তারা গিয়েছে। এখানে যদি একজন কাউন্সিলর যার যার ইচ্ছাধীন, কিন্তু যদি একজন কাউন্সিলর, যেমন মনে করেন এখানে অর্থ সংস্থাপন কমিটি আছে, যদি 2 জনেই হতে চায়, মনে করেন 2 জন কাউন্সিলর দাঁড়িয়ে গেল, সেখানে কিন্তু হয় ভোটাভুটি হবে অথবা তারা একজন আরেকজনকে ছেড়ে দিবে। এখানে কিন্তু আমি নিজে করে দিব এই ধরনের কোনো বিধান নাই। তারা ওপেন ফ্লোরে বলা হবে, যদি তারা নিজেদের মধ্যে সমঝোতা করে কমিটির সদস্য, আর যদি একাধিক কেউ থাকে সেখানে ইলেকশন বা সমঝোতার মাধ্যমে হবে। 22টা কমিটির মধ্যে, আর কমিটিগুলি কিন্তু নাথিং এলস, একটা কমিটির মিটিংও কিন্তু কেউ করে না। এটা আপনার ওই আমাদের কি বলে আইনে আছে, স্থায়ী কমিটি করতে হবে, সেই কমিটি করা হয়েছে। আচ্ছা, আমি ধরেই নিলাম ওনার কথাই রাইট যে আমি নূর হোসেনকে 2টা কমিটির সভাপতি, এখানে অনেকেই আছে 2টা কমিটির সভাপতি, এবং এটা 2.5 বছর করে। এই যে এই 13 তারিখে আগামীকালকে আমার স্থায়ী আবার মিটিং আছে, মান্থলি মিটিং। এই মিটিংয়ে কিন্তু এই কমিটি পুরো চেঞ্জ হয়ে যাবে, আবার নতুনভাবে তারা স্থায়ী কমিটির 2.5 বছর থাকবে। কোনো কাজই করে না, কিচ্ছু না, একটা মিটিংও করে না, এটা যে মাত্র করা। 1 2 নম্বর, উনি বলল যে টেন্ডার কমিটির কোনো ট্রাক স্ট্যান্ডটি টেন্ডারই দেওয়া হয়নি, আমি নূর হোসেনকে দিয়ে দিয়েছি, একটু আগে উনি বললেন। দেখেন কত বড় মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা। সেটা হলো এই যে এই ট্রাক স্ট্যান্ডটি যখন সিদ্ধিরগঞ্জ পৌরসভা ছিল তখন থেকে এই ট্রাক স্ট্যান্ডটি, সিদ্ধিরগঞ্জ পৌরসভা 2009-10 থেকে এটা টেন্ডার শুরু করে। তারপরে সিদ্ধিরগঞ্জ পৌরসভা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হলো এবং কদম রসুল। তখন 2বার সিদ্ধিরগঞ্জ পৌরসভা কিন্তু টেন্ডার দিয়েছে। এখন টেন্ডার কারা পেয়েছে, কত টাকা এখানে লেখা আছে। সিদ্ধিরগঞ্জ পৌরসভা কোথায়? সিদ্ধিরগঞ্জ পৌরসভা যখন ছিল, কবে ছিল? তখন 9-10-এ সুমন এন্টারপ্রাইজ নামে 14 কোটি টাকায় টেন্ডার হয়েছে, সেটা কিন্তু পৌরসভার আমলে। আবার 10-11-তে হলো মেসার্স মোহাম্মদ ইয়াসিন, উনি আমাদের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি, যিনি এখন আসামি পলাতক আছেন। উনার নামে 759 লক্ষ টাকায় 7,59,000 টাকায় টেন্ডার হলো।
আচ্ছা আমি এসে পেলাম কবে, মানে সিটি কর্পোরেশন, সেটা হলো 2011, 11-12তে টেন্ডার দিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সেখানে হলো 12 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে 13-14তে এসে সিটি কর্পোরেশন টেন্ডার দিল 20,05,000 টাকা। 13-14তেও সিটি কর্পোরেশন টেন্ডার দিল 14,51,000 টাকা। 14-15তে এসে টেন্ডার দিল 20,20,000 টাকা। তাহলে আমি টেন্ডারটা কোথায় দিলাম না, প্রথম টেন্ডারটা এবং টেন্ডার না দিয়ে প্রথম টেন্ডারটা কিভাবে কবে দিয়ে হয়েছে? দিলাম? প্রথম টেন্ডারটা প্রথম কেমন টেন্ডার আপনি দেখেন 9 অ্যামাউন্ট এবং কত? 10, অ্যামাউন্ট কত? অনলি 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা। আর আমার আমলে আসে এটা হলো 20 লক্ষ টাকা। তাহলে উনি একটু আগেই বললো যে টেন্ডার ছাড়া, আমি কি আমার সামনে একটু ধরতে এই কাগজটার প্রমাণ কি? টেন্ডার ছাড়া এটা দিয়ে দেওয়া এই হয়েছে। কাগজটা কিসের কাগজ? এটা কাগজটার প্রমাণ। উনি যদি যেহেতু চায়, অনিয়ারে আছে, উনি যেহেতু বলছেন, না 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 আপনি রাখেন, এবং আপনি যদি এটি প্রমাণ করতে সাপেক্ষ, চান, প্রমাণযোগ্য। এবং এই এরকম কমিটির সাদা কাগজ কাছেও লাগাই দেওয়া দিয়েছে তো অনেক হয়েছে। প্রমাণ দেওয়া যায়। আচ্ছা, আমি আপনি তো কি এখানে দেখতেও দিয়ে চান এই গেলাম কাগজটি? না, আমি এখানে আচ্ছা, দিয়ে not গেলাম, interested। উনি দেখতে পারে, এবং উনি এটা নিয়ে মামলা। আচ্ছা বললাম, আমরা মনে না জানি। না না, এক জি, মিনিট, জি। আরেকটা কথা আছে যে উনি যে কথাটা বলেছে, স্থায়ী কমিটি টেন্ডার দিয়ে দিয়েছি, কাজ দিয়ে দিয়েছি। এখন কাজের আপনার এই যে আমি নিয়ে এসেছি, কাজের কিন্তু কথা সবসময় বলিনি। প্রমাণ চায় যে কাজের কথা আমি বলছিলাম। কাজের কথা বলেছেন। না, আমি গরুর হাটের কথা বলিনি। না, কাজের হাট, গরুর হাট না, কাজ দিয়ে দিয়েছি। কাকে? ওই level সেটা এর নিয়ে চিন্তা নূর করেনি। হোসেন চিল্লাচিল্লি করেছে। কাজ দেওয়ার নূর হোসেন চিল্লাচিল্লি ক্ষমতা, করেনি, নজরুল চিন্তা করেছে। কাজ দেওয়ার ক্ষমতা কোনো সিটি মেয়রের নাই, ইভেন দো কোনো মেয়রেরই নাই। কাজের আপনার টেন্ডার হইতে হবে, টেন্ডার কমিটি আছে, টেন্ডার কমিটির সভাপতি থাকেন, আপনার চিফ অফিসার যে থাকে সে হলো টেন্ডার কমিটির সভাপতি, এবং টেন্ডার কমিটির সদস্য বাইরের লোক আছে, এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী টেন্ডার হয়। আমি এদিক দিকে ফিরেও তাকাই না কে টাকা অর্থাৎ পায়, আপনি সব মিলিয়ে আপনি যেটা সমস্ত বলতে পরিকল্পনা 85% অনুযায়ী, ওয়ার্ক সুফিয়ান পায়। এবং নূর কে হোসেনের সঙ্গে পায়, সুফিয়ান পায়, সুফিয়ান পাবে না কে পাবে, আমার মাথা ব্যথা না। এই জন্য একটা কোম্পানি সবসময় বিকজ এখানে কে কে কাজ পেয়েছে সারা বছরের কাজের, এখানে আপনার তালিকা আছে। ওনার যদি কোনো পার্সন নিয়ে ওনার জেলাস থেকে থাকে, তাহলে উনি কেন দুদকে যাচ্ছে না, উনি কেন মামলা করছে না, উনি কেন মিনিস্ট্রিকে বলছে না যে একটি ব্যক্তি কিভাবে কাজ পাচ্ছে, কে জানছে যে এটা দুদক আপনি খবর কেন নিচ্ছে না? আপনি কে মিনিস্ট্রিকে জানে যে জানাচ্ছেন? দুদক খবর আমি নিচ্ছে কিন্তু না? কথা বলতেছি, আমি আচ্ছা, কিন্তু বলেন, কারো কথাই আমরা বলি না। ধারণা করি আপনার শেষ হয়েছে। সুতরাং আপনি উনি যা বলল, আরেকটা কথা উনি বলছে যে আমি করাপ্টেড মহিলা, ঠিক আছে, আমি ধরে নিলাম আমি করাপ্টেড corruption-এর মহিলা। প্রসঙ্গে একটু পরে না আসি। না না না, বরং এক মিনিট, উনি যেটা বলছে শেষ করতে দেন। কিন্তু আমি যদি corruption প্রসঙ্গে আমরা মনে হয় একটু পরেই আসি। করাপ্টেড মহিলা হয়ে থাকি, না, না, কথা বলতে থাকবেন নাকি? এটা কি? আপনি তো একতরফা দিচ্ছেন। বলে বসেই আমরা আসবো। এই যে আমি corruption, এই যে corruption। সমগ্র এই যে corruption, আপনি এই যারা যে। আমার আছে মনে কারাপশনটা একটু আমরা আসুন, আসবো, corruption। আমরা কারাপশন Sorry, দেখা বুঝতে দিচ্ছি পেলাম। corruption। কারাপশন আপনার Corruption, হাতে কিছু প্রমাণ দিয়ে, আপনার হাতে আছে, হ্যাঁ। এখানে কিছু প্রমাণ দিয়ে। না, 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 এটা হচ্ছে গোলাম আমার- মুর্তজা, আপনার কাছে এই যে কি মনে হয়? corruption এখানে দেখাই দিব এখন। শেষ করবো না, শেষ করবো আমার মনে হয় আমরা ফিরবো আপনার কাছে। আমরা একটু গোলাম মুর্তজার সঙ্গে একটু কথা বলে আসি। আপনার কাছে কি মনে হয় থেমে এই যে যাচ্ছেন কেন? corruption-টা শেষ করেন। পরস্পর দোষারোপের ব্যাপার কিন্তু আমরা দেখছি, এবং corruption-টা শেষ করা উচিত ছিল। এখানে আপনার কি observation? এখানে পরস্পর দোষারোপের যে প্রসঙ্গগুলো এসেছে সেটি একটি বিষয়, আর নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, এটি আরেকটি বিষয়। এইখানে যে করাপশনের অভিযোগ পরস্পর আসছে, একজন অভিযোগ করছেন আর একজন জবাব দিচ্ছেন। এখন এইখানে যদি করাপশন সত্যি সত্যিই থেকে থাকে, যদি সত্যি সত্যিই বর্তমান সিটি কর্পোরেশনে করাপশন থেকে থাকে, এবং সেই করাপশনের সঙ্গে যদি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি যদি তার সঙ্গে সম্পৃক্ত থাকেন, এবং সেই প্রমাণ যদি কারো কাছে থাকে, অভিযোগ যদি কারো কাছে থাকে, তাহলে বাংলাদেশের আইন আছে, বিচার আছে, তদন্তের ব্যবস্থা আছে। সেই সংশ্লিষ্ট জায়গাতে যদি অভিযোগ করা হয়, তদন্ত করা হয়, এটি হলো আইনের জায়গা। আরেকটি ব্যাপার আছে যে আমরা মিডিয়ার জায়গা থেকে দেখতে পারি যে এখন তদন্ত হচ্ছে কিনা। মিডিয়াতে আমরা এখন পর্যন্ত দৃশ্যমানভাবে এখন পর্যন্ত দেখিনি, নাই আমি সেইটা করছি না, কারণ যেহেতু একজন অভিযোগ করছেন তিনি জনপ্রতিনিধি, যার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি জনপ্রতিনিধি, যিনি এখন অভিযোগ করছেন তাকে পরাজিত করেই উনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে। এটি হলো এই জায়গাটা আমার বক্তব্য এটি যে পরস্পর অভিযোগের জায়গাটি থাকবে, তবে সেটি একমাত্র ব্যাপার হওয়া উচিত না। এটা নিয়ে দুদক বা বিচারালয়ে আমাদের যাওয়া উচিত। শামীম ওসমান এমপি সাহেব যে অভিযোগ করছেন সেই অভিযোগ ওই জায়গাতে যাওয়া উচিত, এটি একটি বিষয়। এর বাইরে আমি আরেকটি জায়গাতে কথা বলতে চাই। নারায়ণগঞ্জ নিয়ে যখন আলোচনায় আসে, যেহেতু এখানে নারায়ণগঞ্জে 2 জন জনপ্রতিনিধি আছেন, এই জায়গাটিতে নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে এক সময়ের ছিল বাণিজ্যিক নগরী, এক সময় ছিল বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করতেন।
এখন অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের পরিচিত লোকজন অনেক ব্যবসায়ী ছিলেন, যারা একসময় বড় ব্যবসায়ী ছিলেন, নারায়ণগঞ্জে থাকতেন, তারা এখন সবাই ব্যবসা টবসা গুটিয়ে ঢাকায়, প্রথমে যেটা হয়েছিল যে তারা পরিবার পরিজন ঢাকায় পাঠিয়ে দিয়েছেন, নারায়ণগঞ্জে আর থাকবেন না। তারপরে কি হলো, তারপরে তারা নারায়ণগঞ্জ থেকে ব্যবসাও সরিয়ে নিলেন। এই যে একটি প্রেক্ষাপট, অনেক লম্বা প্রেক্ষাপট, পুরো ব্যাপারটি আলোচনা করার সময় এই অনুষ্ঠানে তবে নেই। এটা তো নিশ্চিত যে ওখানে করাপশন হয়েছে বলেই হচ্ছে দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে। নিশ্চয়ই, আমি সেটা তো বললাম যে করাপশন আছে, করাপশনের অভিযোগ আছে, ওইটা নিয়ে আমার কোনো, অবশ্যই করাপশনের অভিযোগ এটা দুদকের দেখা উচিত, এটা তদন্ত করে দেখা উচিত, রাষ্ট্রের অনেক উইং আছে, সেটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত তাহলে নেই। সাতক্ষণ নিয়ে কাকে দেখা উচিত? আমি না, আমি ভাই আপনাকে আমি একদম, আপনি আজকে নিরপেক্ষ থেকে, আমার কথা শেষ হওয়ার পরে, আমি সবসময় নিরপেক্ষ থেকে, আমার কথা শেষ হওয়ার পরে, আমার কথা শেষ হওয়ার পরে আপনি আচ্ছা বলেন। আমি এই নারায়ণগঞ্জ যেটা বলছিলাম যে সন্ত্রাসের জনপদ হয়ে গেল, এই জায়গাটিতে দুটি সাম্প্রতিককালে দুটি হত্যাকাণ্ড, একটি তকি হত্যাকাণ্ড আর একটি সাত অপহরণ ও হত্যাকাণ্ড। এই দুটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে নারায়ণগঞ্জের প্রেক্ষাপটটি বোঝা যাবে। ধরুন 7 অপহরণের ঘটনার সঙ্গে সঙ্গে এমপি সাহেব যেটি বললেন যে তিনি 10 মিনিটের মধ্যে, 10 মিনিট 1 ঘন্টা বলেছি। আপনি প্রথমে 10 মিনিট বলেছেন, আমার শেষ করতে দেন, তারপরে আপনি আপনার কথা বলেন, আমার সমস্যা তো নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা বললেন যে 10 মিনিট বা আধা ঘন্টা, যাই আধা ঘন্টা বলেছেন আজকে শোতে, ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে বললেন তিনি। তারপরের ঘটনাগুলো যা ঘটলো, পরের ঘটনাগুলো দেখেন। নূর হোসেন তার সঙ্গে দেখা হলো, হয় তিনি ডেকে নিলেন অথবা নূর হোসেন তার কাছে গেল, তিনি বললেন যে নূর হোসেন এই ঘটনা ঘটাতে পারে না। নূর হোসেন আর নজরুল কে আসলে এরা? নূর হোসেনও জনপ্রতিনিধি, নজরুলও জনপ্রতিনিধি। কোথায় বললাম এই কথাটা? আমি শেষ করি, এটা আমি পারসেপশন তৈরি করি, এটা আমি বলছি। কি নূর হোসেন ঘটনা ঘটাতে পারে না মানে? আপনি বলেছেন সেটা, কি বলেছেন এই বক্তব্যটি দিয়েছেন? নূর হোসেন এই ঘটনা ঘটাতে পারেন। নূর হোসেন, আমি এখানেই সমস্যাটা। আমি বলছি নূর হোসেনের পক্ষে এককভাবে ঘটনা ঘটানো সম্ভব না। আমার কথা শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিয়ে তারপরে আপনি কথা বলেন যে নূর হোসেন এই ঘটনা ঘটাতে পারে না। তারপরে কি আসলো? তারপরে দেখলাম যে এরকম ঘটনা, এরকম বক্তব্য দুইবার আসলো। দুইবার আসার পরে নূর হোসেনের সঙ্গে যখন পারসেপশনগুলো কেন তৈরি হয়, কেন এখানে মনে করা হয় যে একজন জনপ্রতিনিধি শামীম ওসমানের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, এই পারসেপশনটা মিডিয়াতে আসে কেন, আলোচনা হয় কেন? আলোচনা হয় যখন দেখা যায় যে এই নূর হোসেন শামীম ওসমানের খুবই ঘনিষ্ঠ, এই নূর হোসেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ, আপনি দুইজনকে এক পক্ষ নিয়ে এসে বসায় দেন, হ্যাঁ দুজন একসাথে আসবে, একসাথে এই জায়গাটিতে আমরা এখানে যুক্তির প্রসঙ্গে যদি কথা যুক্তির ব্যাপার, আমরা যদি প্রশ্ন উত্তর নূর হোসেন শামীম ওসমানের খুব সংঘর্ষ, আর আমি বলতেছি এখানে নূর হোসেন তার কাউন্সিলর হয়, আমাকে বলতে দেন পারসেপশন কিভাবে তৈরি হয়। দুইজন যদি আসে উত্তর দিবেন, আমি বলছি কেন পারসেপশন তৈরি হয়, বলে আনবেন না তারপরে আবার এখানে না কেন পারসেপশন বানায় দিবেন, এটা হবে কেন পারসেপশন তৈরি হয়? আমার কথা শেষ হয়, হবে না, আমার কথা শেষ হয়, এই টিম হবে না, আমার কথা আমি ওনার শেষ হয়, সব জানি, এই টিম হবে না, আমার কথা শেষ হয়নি, আমি এই টিম নিয়ে সব জানি। আমি অভিযোগের উত্তর তো দেবার সুযোগ আপনি পাচ্ছেন না, অভিযোগ উত্তর দেওয়ার সুযোগ পরিমাণ সময় পাওয়া যাবে না। যখন টেলিফোনে আমি এনশিওর করছি, আমি ওনার ব্যাপারে আমি উত্তর দিচ্ছি। জি, যখন টেলিফোনের সংলাপ আসলো নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের, তখন দেখা গেল যে নূর হোসেন অভিযোগ করা হচ্ছে যে নূর হোসেনের সঙ্গে সম্পৃক্ত, সেই নূর হোসেনকে যখন শামীম ওসমান বলেন যে তুমি আগায়া যাও, এই যে তুমি আগায়া যাও, তুমি পালিয়ে যাও, এবং নূর হোসেন যখন কলকাতাতে ধরা পড়ার পর যখন বলে যে আমার নেতার নির্দেশে আমি এসেছি, তখন একটা পারসেপশন তৈরি হয়ে যায় যে এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে শামীম ওসমান এমপি সাহেবের সম্পৃক্ততা আছে। আশা করি শেষ হয়েছে এই পটা সেটা। এখানে আবার তকি হত্যাকাণ্ডের জায়গাটি নিয়ে কথা বলা, এবার আমি আপনারা বলি শুনেন, পরে আসবো। আমার পারসেপশনটা আমি আপনাকে বুঝাই। দুর্নীতির পারসেপশন আপনার কাছে পারসেপশন লাগে না, নিশ্চয়ই পারসেপশন রাখেন, শেষ করে দেন, নিশ্চয়ই পারসেপশন লাগে। 7 মার্ডার নিয়ে আপনার কাছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থেকে থাকে কিংবা মেয়রের কাছে অভিযোগ থেকে থাকে, তাহলে এখানে আলোচনা কেন? মেয়র বলতেছে প্রথম দিন থেকেই এই ঘটনা র‍্যাব ঘটায় নাই। আপনি তো সেই প্রসঙ্গটা বললেন না। আপনাকে যে আমি পক্ষপাতিত্ব পুষ্ট বলছি, এই জন্য বলছি যে আপনি একটা পক্ষ, কেন জানেন তো? এই মেয়র আপনি খুব সত্যবাদী, আমার মনে হয় যে আপনি আমি বলি উত্তরও যদি দিয়ে ফেলতে পারতেন। আমি উত্তর দিচ্ছি না, আমি উত্তর দিচ্ছি না, বলতে দিন। জি, নিশ্চয়ই। আপনি বলছেন আপনি আমাকে আজকে বলবার প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনি আমাকে অ্যাটাক করে কথা কালকেও বলেছেন। সেখানে যে বিষয়টা হচ্ছে, কারণ মেয়র বলেছেন আপনি একটা পারসেপশন ক্যারি করছেন। পারসেপশন তো আমিও একটা পারসেপশন এখন তৈরি করতে, সেই উত্তরটা পেলেই আমরা শেষ করে দেই, সত্য পেয়ে যাই, শেষ করে দেই। আমি যখন বললাম র‍্যাব জড়িত, তখন কেন আপনার মেয়র সাহেবরা আর ওই অন্য সাহেবরা বললেন র‍্যাব জড়িত না? ঠিক আছে, সেটা পারসেপশন। তাহলে কি র‍্যাব, নূর হোসেন কি মেরেছে ওকে, নজরুলকে? ওয়াই ইউ আর, আপনি তো নূর হোসেন করে তারা পৃথিবী উল্টে ফেলছেন। যারা মেরেছে তারা তো 164 করেছে, তাদের ব্যাপারে কথা বলছেন না কেন?
নুরুল তো বানায় কে বলেছে কথা বলছি না, কে বলেছেন? কে বলেছে এখন কথা বলেন নাই, বলছি না। আমার সামনে বলেন নাই। আপনি তো আমাকে বলতে দিলেন না পুরো আর বক্তব্য। ঠিক আছে, শেষ করে দেন, শেষ কে করে বলেছে? দেন। শেষ করে আমি দেন। টেলিভিশনে কথা বলেছি, লিখেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আমারটা বলেন। নূর হোসেন কিল করেছে, নূর হোসেন দোষী, আদালতে প্রমাণ হওয়ার আগে আপনি কেমন করে বলছেন? আমি একবারও বলি নাই নূর হোসেন রাখেন। কিল করেছে, আমি বলেছি আপনি নূর হোসেনের বললেন- বিরুদ্ধে অভিযোগ। আপনি বললেন আমি বলেছি নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ। 100 বার নূর হোসেন মিথ্যাবাদী। তবে শামীম ওসমান, আমরা কি হত্যা করেছে আমি এই কথা উত্তরে বলিনি। যেতে পারি না যে আপনি আমার কথা মধ্যে কথা বলেন না, আমি আপনার কথা মধ্যে কথা ডিস্টার্ব করি, আপনি মানা করার পরে। হ্যাঁ। আমার মানে আপনি আমার একদম নিশ্চয়ই, যোগ্য বেটার হয়, তাহলে আমার নিশ্চয়ই। যোগ্য- আমি সংক্ষিপ্ত ওকে, আমি শেষ কোনো করতে কথা পারি। বলবো না, কিন্তু বলেন। যেটি হচ্ছে সেটি হচ্ছে উল্টো প্রশ্ন না করে আমরা কি সরাসরি উত্তরে যেতে পারি কিনা কোনোভাবে? দেখেন, জি। যদি আমি উল্টো প্রশ্নের উত্তরটা না দেই, জি, তাহলে এই পারসেপশনটা ওনাদের মতো লোকেরা তৈরি করে দেয়। সমস্যাটা এখানেই। উনি অন্য প্রসঙ্গ তুলে এই কারাপশনের প্রশ্নটা থামিয়ে দিয়েছেন। না কিন্তু প্রশ্নটা কিন্তু আচ্ছা, শুরু আমি থেকে রাখছি ছিল এবং এটা জনগণের একটা প্রশ্নও কিন্তু Okay. আপনি উত্তর এবার আসেন নূর হোসেনের সাথে উনি বললেন, কি বলেন? এগিয়ে যা। তারপর আবার বললেন সাথে সাথে পালিয়ে যা। কোথায় পেয়েছেন উনি পালিয়ে যা? কোথায় পেয়েছেন আপনি শব্দটা? শব্দ যেটা যোগ দিলেন, তাতেই বোঝা যায় আপনি নিরপেক্ষ না। নূর হোসেনের সাথে আমার কথা হয়েছে 29 তারিখে, লাশ পাওয়া গেছে 30 তারিখে, 27 তারিখে ঘটনা ঘটেছে, 28 তারিখে মামলা হয়েছে, 29 তারিখে নূর হোসেন ফোন করেছে, আমাকে ফোন করেছে, অন্য টেলিফোন নাম্বার থেকে ফোন করেছে, হয়তো এরকম আরো অনেককেই করেছে। আমাকে যখন ফোন করেছে, সে ফোনে কি বলেছে? সে বলেছে আপনি আমার বাপ লাগেন, আমি অশিক্ষিত, যে আমাকে অংশটা- আপনি বাঁচান। যে অংশটা অডিওতে বলেছে। আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গোরদার সঙ্গে দেখা করো, আপনি শেষ করে দেন আমাকে। এইটুকুই কথা। আপনি আমাকে বাঁচান, আমি আপনার কথা শুনি নাই, আমি ভুল করেছি। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমার কোনো প্রশ্রয় ছিল না, সেখানে আরো অনেক কথা ছিল যেগুলি কাটিং করা হয়েছে। আমি শুধু এইটুকু বলে নিই তাকে, তুমি যাও তোমার গৌরটার সাথে দেখা করো। এটা শুধু যে তা না তাও বলে নেই। গৌরটা কোথায়? গৌরটা ঢাকা হাইকোর্টেরই একজন লোক, তার লোক। তো আপনি কেন গৌরটাকে কোনটা আপনি বেছে নিচ্ছেন? সেখানে আমি তাকে এটাও বলেছি যে ইয়াসিনের কথা, যে সাধারণ সম্পাদক ইয়াসিন এই মিটিং উপস্থিত ছিল, মামলা অনেক দুর্বল, তুমি চিন্তা করো না, তুমি হাজির হও, করে সারেন্ডার করো। এইটাও তাকে বলেছি, এইটাও তাকে বলেছি। এবং এইটা বলার জন্য আমাকে সময় পুলিশের কিন্তু 2 জন সকলকেই কর্মকর্তা, দিতে হবে। সময় ডিবির ওসি মাহবুব সাহেব, এবং এরা আমাকে এটা বলার জন্য বলছে যে, আর বলেছেন সিল আছে যে ভিসা, এইটা আমাকে জানতে বলা হয়েছিল পুলিশ থেকে, যে যদি আপনাকে ফোন করে আপনি জানার চেষ্টা করবেন যে ওর কোন কোন দেশে ভিসা আছে। ঠিক আছে, টেলিফোনে কথা বলা অপরাধ কে বলেছে? হু সেইস? এবং সে যদি আমি তাকে ফোন করিনি, সে আমাকে ফোন করেছে, আমার আননোন ফোন নাম্বার থেকে ফোন করেছে। এবং সেই রাতে আমার ভাই মারা গেছে, যেদিন কথা হয়েছে সেই রাতে আমার ভাই মারা যাওয়ার সুযোগেই সিটির মেয়র নগ্নভাবে সকল মানবতার ঊর্ধ্বে উঠে সে কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলিকে দায়ী করেছে, যার কারণে বাধ্য হয়ে আমাকে এসে আমার ভাইয়ের লাশ দাফন করার পর থেকে আমাকে এসে পাল্টা কথা বলতে হয়েছে। আর ও যে চ্যালেঞ্জ করে এসলো করাপশনের কথা দুদুকে, করাপশন যদি দুদুকেই নিয়ে যাব শুধু, তাহলে 7 মার্ডার নিয়ে আপনি আর আমি আলোচনা করছি কেন? এটা তো আপনার আমার দায়িত্ব না, এটা তো আইও আছে, পুলিশ আছে, তাদের দায়িত্ব। হু আই অ্যাম, যে একটা আইনের ভাষায় কোনো তদন্তদিন বিষয়, উই ক্যানট টক অ্যাট অল। আমরা কথা বলতে পারি না, বাংলাদেশের সিআরপিসি ল এটা অ্যালাউ করে না। যেটা সে বক্তব্য দিয়েছে, আপনিও কিন্তু আইভিকে সংযুক্ত করে অভিযোগ করলেন কিন্তু। আমি ও তার বলার পরে বলেছি, আচ্ছা আচ্ছা, বলার পরে কিন্তু উচিত না কোনো সভ্য দেশে। আমি যদি আজকে বলি সেলিনা হায়াত আইভি এই খুনের সাথে জড়িত, পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রে এবং বাংলাদেশের আইনে দিস ইজ মাই ডিউটি টু প্রুভ ইট যে এখানে সে জড়িত। আমরা একটা পারসেপশন নিয়ে কথা বলছি না, এটা কিন্তু না, ও আমাকে গতকাল বলেছে, স্পষ্টভাবে বলেছে যেটা যে জড়িত। উনি ত্বকির কথা তুললেন, ত্বকি হত্যার তদন্ত কে করেছে? এই দুর্নীতিবাজ র্যাবের কর্মকর্তা দুর্নীতি করেছে, এরাই তো করেছে। এই জন্য একটা পারসেপশন এইরকম যে আচ্ছা, এই র্যাবের সময় কি কর্মকর্তাদের দিবেন না? র্যাবের এটা কর্মকর্তাদের হয়ে বিরুদ্ধে আপনার এক ধরনের ক্ষোভ সঞ্চালক আছে, সাহেব। র্যাবের সব ক্ষোভ কর্মকর্তার আছে, বিরুদ্ধে না। ক্ষোভ আছে যে তারা চার্জশিটটি দিতে চেয়েছিল এই জায়গাটিতে আমি আচ্ছা, কথা বলবো এবার ত্বকির আমি শেষ করে হত্যাকাণ্ডের দিই। জায়গাটি। আচ্ছা, ত্বকিটা 7 মার্ডার শেষ করেন আগে, ত্বকিটা পরে আসে। আমার মনে হয় ঠিক এই সময় হবে আলোচনাতে না। আমরা যাবো আর একটা- দুর্নীতির কথা বলছেন, জি, এই যে মেমোরান্ডাম আর্টিকেলস, ত্বকির memorandum ত্বকির articles-এ- হত্যাকাণ্ডের জায়গাটিতে বক্তব্য আছে র্যাবের। ভাই, আপনি তো সাংবাদিক, আপনি লিখবেন, এবং আমি দেখিয়ে দিই এবং আপনাকে। দুর্নীতি এই যে প্রসঙ্গ কাগজ এখানে দেখেন 4 জনের নাম আছে, একটা তার ভাই, 100 কোটি টাকার সম্পত্তি নারায়ণগঞ্জের। এই যে এখানে আরো 2 জনের নাম দেওয়া আছে, এরা পৌরসভা কর্মচারীর বউ, তারা বাবার নাম দিয়ে হয়েছে। এখানে আমাদের আর কি, আপনাদের না, সিটির মেয়রের এই যে চুক্তিনামা, এখানে সই আছে, উনি এটা অস্বীকার করতে পারবেন না।
আমার মনে হয় আমার মনে হয় সবার কথা বলার সময় সমান সুযোগ পাওয়া দরকার। দেখাই দিলাম এরকম আরো ভরা জিনিস আমার কাছে আছে। শামীম ওসমান, আমার মনে হয় একটু ছোট্ট বিরতি আমরা নিতেই হচ্ছে আমাদের নেন, একটু বিজ্ঞাপন না, দুইবার বিরতি। নেন, বিশেষ আমার করে আশা করি আপত্তি আপনারা আমাদের সঙ্গেই থাকছেন। অনেকগুলো প্রশ্ন এখানে উপস্থিত হয়েছে, আশা করি উত্তরও আমরা পেয়েই যাব। আমাদের আলোচনা কিন্তু একদম জমজমাট চলছে এবং আমাদের বিতর্কও চলছে, বিরতির মধ্যেও আমাদের চলছে। আমরা কথা বলছি নারায়ণগঞ্জের 7 খুন প্রসঙ্গ নিয়ে। দুর্নীতির একটা প্রসঙ্গ আপনি উত্থাপন করেছেন। আপনি যদি বুঝে থাকেন সেলিনা হায়াত আইভি, আমাদের এই শেষ ব্রেক আমাদের চলছে, আমাদের সময় একদম কম। প্রত্যেকের জন্য বলে রাখি যে একদম সুনির্দিষ্ট উত্তর আমরা এখন চাই। আমি দুর্নীতি বলার আগে উনি যে দুর্নীতির অভিযোগ আছে আমি জানি না উনি এটা কি দেখালো, কি বললো, কি বুঝলাম না, দেখাইলে দেখাইতে হবে। এক প্রথম, যদি দুর্নীতি করে থাকে, যদি দুর্নীতি করে থাকে আপনাদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, উনি যে কোনো সময় এটা নিয়ে মামলা মোকদ্দমা যা করতে পারে, দুর্নীতি যা বিচার তাই হবে। আমি বলবো উনি 2বার 3বার কথাটা উচ্চারণ করেছেন যে 7 মার্ডারের পরে আমি এবং রফিউর রাব্বি সহ আর অনেকে বলেছি যে র্যাব এই কাজটি করেনি। উনি কোথায় এটা পেল যে আমি এই কাজটি বলছি যে র্যাব এই কাজটি করেনি? এই প্রমাণটা ওনাকে দিতে হবে। আমি আপনাদের মাঝখানে এখানে বলে গেলাম, সমগ্র বাংলাদেশ দেখছে যে উনি বলবে যে আমি বলেছি র্যাব এই কাজটি করেনি। এই প্রমাণ দিতে হবে। উনি বলছে আমি এবং রফিউর রাব্বি বলেছি। 1 2 নম্বর উনি বলেছে যে উনি বোর্ডদার সাথে ঢাকা দেখা করতে বলেছে, ঢাকার একজন হাইকোর্টের। তাহলে সিল আছে কিনা জিজ্ঞেস করলে এই তর্ক ওনার সাথে হয়ে গেছে। উনি কি বলেছেন না বলেছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, তদন্ত কমিটি দেখবে। ওনার বহু রেকর্ড, ওনার কথা গোপন, এগুলি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। সেটা উনি কি করেছে না করেছে বা ওনার নূর হোসেন কী করেছে সেগুলি দায় দায়িত্ব ভবিষ্যতে বলে দিবে। আজকে না হয় কালকে হবে, পরশু নয়। আমি যদি এটার সাথে জড়িত থাকি আমারও যেমন বিচার হবে, সে যদি জড়িত থাকে তারও হবে, যেই থাকুক হবে। কিন্তু উনি এই যে কথায় কথায় নূর হোসেন উমুকের লোক, এমুকের লোক, তার লোক। নূর হোসেন যদি আমার কাউন্সিলর, আমি ডেফিনেটলি ফ্রম দ্য বিগিনিং শুরু করেছিলাম আমার কাউন্সিলর, কিন্তু আমার লোক যদি হইতো তাহলে এই ঘটনার পর একটা ফোন কি আমাকে করতো না? কে বলছে করে নাই? একটা ফোন কি আমাকে করতো না? কে বলছে করে নাই? সেটা প্রমাণ দেখাক উনি করলে। প্রমাণ কি আছে? ঠিক আছে, ওনার প্রমাণ থাকলে উনি দেখাবেন। জাস্ট এই অংশটা নিয়ে আবার আমরা ফিরব। না, এক মিনিট। জি জি, উনি কথা শুরু করেছে যে পারভেজকে অপহরণ দিয়ে। আমার ভাই, আমার ঘনিষ্ঠ সহচর, উনি যেটা বলে থাকেন, বলার চেষ্টা করেন একজন নারীকে চরিত্র হরণ করার জন্য যে কথা। আমার ভাই, ছোট ভাই যে যুবলীগের, শহর যুবলীগের সেক্রেটারি, মানুষকে কোনোদিন একটা থাপ্পড় দিয়েছে তো দূরের কথা, ওকে চিনে কিনা অর্ধেক মানুষ তা জানার কথা। তাহলে পারভেজের বউ যেদিন হারিয়ে পারভেজকে অপহরণ করা হলো, সেই দিন উনি এজাহারে লিখলেন 6 তারিখে যে আইন শৃঙ্খলার পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে গিয়েছে। এবং একাধিকবার ওনারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। এবং সার্জেন্ট ফিরোজ, সার্জেন্ট ফিরোজ সে মানে ওখানে নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গিয়েছে। দায়ী করেছিল আর মাসুদের বউ মুন্নিকে আপনাকে দায়ী করেছিল। কথা বলছি কিন্তু জিজ্ঞেস করছি, প্রশ্ন মনে করে দিচ্ছি। তারপরে দেখেন এই ঘটনার পরে সে যখন আপনার জিডি করলো, সেখানে কিন্তু কারো নাম উল্লেখ করে নাই। কে জিডি করেছে? আমি জিডি করিনি। যখন সোহানা জিডি করলো, পারভেজের ওয়াইফ, কারো নাম উল্লেখ করে নাই। ঘটনার 2 মাস পরে যে উনি 7 জনের বিরুদ্ধে মামলা করলেন। তার মধ্যে 1 নম্বর আসামি আবু সুফিয়ান, 2 নম্বর আসামি শওকত হোসেন শকু, সে আমার একজন কাউন্সিলর এবং বিএনপির একজন নেতা। 3 নম্বর আসামি করলো তপন, সেও বিএনপির একজন নেতা, পরিবহন। 4 নম্বর আসামি আমার ভাই, না মামাতো ভাই। এখন আমার কোশ্চেন যে এই যে উনি আসামি করলেন, কে আসামি করলো? কে আসামি করলো আগে এটা বলেন। পারভেজের ওয়াইফ করেছে এবং উনার নির্দেশে করেছে। প্রমাণ কি জিজ্ঞেস করার পরে ও এত ভয় পায় পারভেজের বউ তোমাকে? এটা ঠিক আছে, পারভেজের বউ তোমার বিরুদ্ধে মামলা করার সাহস হবে না। তাহলে কি কথা বলবে এখানে? কেন ডেকেছেন ভাই? কেন সে বলবে মিথ্যা রং কথা বলি না যে আমি বলেছি? এই যে না, উনি পারভেজের বউয়ের সাহস হবে না। উনি শুরু করেছে এটা দিয়া, এখানে বোঝা যায় তার ক্যারেক্টার ঠিক। পারভেজের বউয়ের সাহস হবে না, পারভেজের স্বামী মরে গেছে, তার বউয়ের সাহস হবে না। কথা বলতে দাও প্লিজ, শেষ করুন। আমি ফিরব আপনার কাছে, আমরা দরকারে অনুষ্ঠান সময় বাড়ি আপনার কাছে ফিরব। জি, পারভেজের বউয়ের সাহস হবে না। উনি কথা বলার সময় করে কথা বলেছে, ও স্বামী মরে গেছে, সাহস হবে না। উনি কেন কথা বলতে দিচ্ছেন না? আপনি কিন্তু বলেছেন যে আমার আপনার কথা বলার সময় কথা না বলি, তাহলে আপনি তো উনি কথা বলার পর আমার তো আমি যখন যেখানে আচ্ছা এই যে পারভেজকে আপনার অপহরণ হলো, তারপরে উনি অ্যারেস্ট করলো, যা কিছু হলো, এখন উনি কি আজকে না গত আজকেই বলছে ওই যে আপনার ইয়েতে মন্ত্রণালয় যে পারভেজকে নাকি মেরে ফেলা হয়েছে।
এবং উনি আরো দু একটা জায়গায় বলেছে পারভেজকে মেরে ফেলা হয়েছে। গুম 71 খুন টিভি। মামলা হয়েছে। তাহলে যদি পারভেজ খুনি হয়ে থাকে উনি কিভাবে জানে, আর খুন হয়ে থাকলে উনি গুমের মামলা আমার ভাইদের কেন দিল? এর উত্তর আমরা নিব ওনার কাছ থেকে। আমার মনে হয় আপনার প্রসঙ্গ শেষ হয়েছে। গোলাম মুর্তজা, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি, আপনার কোনো শেষ মন্তব্য যদি আপনি করতে চান? শেষ মন্তব্য না, অনেকগুলো প্রসঙ্গ এসেছে, এখানে কথা বলা দরকার ছিল। কথা বলা না হলে যে মানুষের যে পারসেপশনটা তৈরি হবে, ভুল পারসেপশন তৈরি হবে। আসলে অনেকগুলো অভিযোগ সামনে আসলো, আমি কোনো কথা বলতে পারলাম না। নূর হোসেন নিয়ে যে কথা বলা হয়েছে, নূর হোসেনকে কারা তৈরি করেছে, কে তৈরি করেছে? নূর হোসেনকে তৈরি করেছে গিয়াসউদ্দিন, নূর হোসেনকে তৈরি করেছে শামীম ওসমান। এটা রাজনীতির খুব স্বীকৃত পরিচিত একটা বাস ব্যাপার। এটুকু শেষ করে দিলেন? বলতে হবে, এই যে এজন্যই পক্ষ আপনি। শেষ করতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। এখন নারায়ণগঞ্জের কথা বলতে দিব তখনই যখন আপনি সত্য কথা বলবেন। নারায়ণগঞ্জের রাজনীতিতে নারায়ণগঞ্জে আপনি সত্য মিথ্যা যাচাই করার কেউ না। আমি অবশ্যই আমি সত্য মিথ্যা যাচাই করার কেউ না, কিন্তু আমি সত্য কথা বলার কেউ। কিন্তু 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 কথাটা তো বলতে দিতে হবে অ্যাটলিস্ট। না না, তারপরে আপনি বললেন ওই যে বলছেন পারসেপশন, ওনার দায়িত্ব হচ্ছে পারসেপশন তৈরি করা, না না আমি সাপোর্টিং পারসেপশন। না এইটুকু তো আমরা একমত হতে পারি যে উনি কথা বলা শেষ করলে তারপরে আপনি বললেন আপনার কথা। নারায়ণগঞ্জের রাজনীতিতে 7 খুনে নূর হোসেনের কি ভূমিকা, টেলিফোন সংলাপ, নূর হোসেনের পালিয়ে যাওয়া, নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হওয়া মানুষের কাছে খুব পরিষ্কার। আমি আরেকবার ওইটা প্রসঙ্গটি আমরা শুনেছি, কিন্তু হ্যাঁ আমি আরেকবার এটা রিপিট করছি। এই প্রসঙ্গটা আমরা শুনেছি। আমি আসছি তোকি হত্যাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে, র‍্যাব প্রসঙ্গ নিয়ে। র‍্যাব জড়িত কি জড়িত না দেখেন। কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় আমাকে তাহলে তোকি হত্যার ব্যাপারে পুরো বলতে দিতে হবে। নতুন একটা প্রসঙ্গ বিকজ তোকি হত্যার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তাহলে আলোচনা করার জন্য তো ডাকারই কোনো অর্থ নেই। আলোচনা না করলে আমি খুব সুন্দর করে প্রমাণ করে দেব তোকির ঘটনা। আমরা নূর হোসেন প্রসঙ্গে ছিলাম, আমরা পরস্পর পানি করে দিব। তোকি হত্যাকাণ্ডের সঙ্গে না না, আপনি আমাকে আজমেরি ওসমান জড়িত। র‍্যাবের স্বীকারোক্তি, র‍্যাবের কাছে স্বীকারোক্তি আছে। কে বলেছে আপনাকে? 160 Who says? ল্যাবের আমার মনে হয় আপনি বক্তব্য যেহেতু বলেছেন, আমার মনে হয় আমরা একটু সামনে এই যে আপনি এটা রং ভার্সন এটা কে বলেছে জানতে হবে তো। র‍্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, কে বলেছে? পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। কোথায়? কর্নেল জিয়া বলেছেন। কোথায় বলেছে? কর্নেল জিয়া বলেছেন, এটা পত্রিকায় ছাপা হয়েছে। আমি আপনাকে পুরো অংশটুকু কোট করে জানাই কর্নেল জিয়া কি বলেছেন। কর্নেল জিয়াউল হাসান বলেন, কর্নেল জিয়াউল হাসান বলেন, এটা বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। এটা আমি বলছি, দেখেন পত্রিকাই হবে। আজমিরি ওসমানের পরিকল্পনা, নির্দেশনা ও উপস্থিতিতেই এই হত্যাকাণ্ড ঘটেছিল। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য প্রমাণ মেলেনি, এই অভিযোগটিও ছিল। এটা প্রথম আলোর আমার মনে হয় আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনি একটু খেয়াল করছেন, একই নিউজ তুলেছেন, আমরা চ্যানেল 24 এ ছাপা, উত্তরটি আমরা নিয়ে একটু একই নিউজ দৈনিক সমকালে ছাপা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ গোলাম মুর্তজা, আমরা একটু যাই। আপনি পলিটিক্স করেন, আপনি উত্তেজিত হন না, আপনি তো সাংবাদিক, আপনি আস্তে কুল ডাউন পক্ষ নেবেন, ঠিক আছে, কুল ডাউন হেন এত সাপোর্টের মধ্যে সত্যের পক্ষ। ভাই সত্যের পক্ষ। জি জি জি। প্রথম কথা হচ্ছে র‍্যাব বলেছে ভেরি গুড। 164 হয়েছে, 164 দুটোই প্রত্যাহার করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, কে প্রত্যাহার করেছে, কোথায় প্রত্যাহার করেছে? যে আসামি করেছে সেই না, প্রত্যাহার হয়নি। আপনি আমার থেকে শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আমাকে তো মধ্যখানে কথা বলবেন না, কারণ সময় আপনি কথা বলেন, এই কারণে বলতে হয়। তাহলে আমি ওকে, আমার মনে হয় আচ্ছা আপনাকে আরো সুযোগ দিচ্ছি, আমি বলবেন আরো বলতে চান? জি জি নিশ্চয়ই বলতে চাই। আচ্ছা তাহলে আপনি বলেন, আমি চুপ চাই। নিশ্চয়ই বলতে চাই। আমাদের আর সেখানে যেতে সুযোগ হচ্ছে, নেই। জি এই তদন্তটা কে করেছে? এই যারা দিনে দুপুরে 60টা মানুষ তুলে নিয়ে গেছে, তারাই কিন্তু তদন্তকারী কর্মকর্তা। তখন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর ওইখানকার সিও। এই র‍্যাব নয়, তখন তদন্ত হয়েছে। এই র‍্যাব নয়, তখন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম আপনি কথা বলতে ওখানকার সিও। আপনি কর্নেল সাইদ তখনকার সিও নয়। কর্নেল সাইদ তখনকার সিও না। র‍্যাবের কয়েকজন কর্মকর্তা 7 মার্ডার আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে, সমগ্র র‍্যাব জড়িত না। আমি আপনার সাথে এমপি থেকে রিজাইন দিব, আর যদি না হয় তাহলে আপনি কোনদিন সাংবাদিক হিসেবে পরিচয় দিবেন না। আমার মনে হয় এই এখানে জড়িত বলছি না, মাঝখানে যেই দিন এই 164 করিয়েছে, সেই দিন নারায়ণগঞ্জের দায়িত্বে গেছে কর্নেল তারেক, লেফটেন্যান্ট কর্নেল, ওখানে মেজর আরিফ ছিল, মেজর রানা আগের থেকেই ছিল। এই যে আপনি বললেন জড়িত না, পরস্পর বিরোধী বক্তব্য আর যদি হয়ে থাকে এবং শামীম ওসমান, আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আমাদের অনেক ধন্যবাদ। আমরা দুর্নীতির বিষয় কিন্তু উনি যেটি বলেছেন সেটি হচ্ছে এরকম, উনি বলেছেন উনি সকল দুর্নীতি, এই সমস্ত জিনিসগুলি ক্লিয়ার করে দিলে আমি আর বলতাম না কোনো সময়। তাহলে আমার মনে হয় এটি ভিন্ন তর্ক, ভিন্ন মঞ্চ, ভিন্ন জায়গার গল্প। আজকে আমরা অন্য জায়গায় ছিলাম। অনেক আলোচনা আমাদের চলতেই থাকবে এবং ৭১ সংযোগে আপনারা আমাদের সঙ্গী থাকছেন। আপনাদের অনুমতি নিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। বিতর্ক চলছে এবং এই বিতর্কের মধ্যেই আপনারা আমাদের সঙ্গী থাকছেন, আশা করি।